দর্শক বন্ধুরা, স্বর্গে গেলেও ঢেকিকে যেমন ধান মানতে হবে, তেমন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের যে প্রান্তে যাক না কেন তাকে চোর চোর স্লোগান শুনতে হবে। কারণ সারদা, নারদা, রোজভ্যালি, IRL, কাঁথি সমবায় দুর্নীতি মামলা, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি মামলা, না তার নামে তো আর কেচ্চা শেষ নেই। তো যাই হোক, আজ ভবানীপুরের প্রচারের প্রথম দিন উনি কালীঘাট মন্দিরে পুজো দিয়ে গলায় মালা চড়িয়ে ভেবেছিলেন দুর্নীতি ইস্যু নিয়ে মমতা অভিষেককে টান টান আক্রমণ করবেন এবং পাল্টানো দরকার, বিজেপি সরকার স্লোগান দেবেন। তবে তার আগে যে ভবানীপুরবাসীর থেকে চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা এবং সঙ্গে ধনেপাতার মতো ফ্রি গো ব্যাক স্লোগান শুনতে হবে, তা মনে হয় শিশিরবাবুর ছেলে অর্থাৎ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজটুকুও করতে পারেনি। শুভেন্দু অধিকারী চোর আছে, শুভেন্দু চোর, চোর দালাল আছে, দালাল চোর। নন্দীগ্রামে চুরি করে জিতেছে, ভাবছে এখানে চুরি করে জিতবে, জীবনে পারবে না, জীবনে পারবে না। কি যারা বলুন তো, চুরি করেছেন উনি, চোর চোর স্লোগান দিচ্ছেন পাবলিক, আর উনি রাগ দেখাচ্ছেন কার উপরে? ওনার ব্যক্তিগত দেহরক্ষী CRPF জওয়ানদের উপরে। তারাও ভাবছে যে এত পড়াশোনা করে এত কষ্ট করে চাকরি পেয়েছি, শেষে একজন দুর্নীতিগ্রস্ত হোমর থেকে হাত মোজরানি খেতে হচ্ছে। তাছাড়া উনি করবেনটা কি? উনি তো ওনাদের বলতে পারবেন না যে উনি চোর নয়, বা পাবলিককেও বোঝাতে পারবেন না উনি চুরি করেননি। পাবলিক সবটাই জানে, যে কারণে উনি সোজা একেবারে ভবানীপুর থানায় চলে গিয়েছেন। ভবানীপুর থানায় গিয়ে হুম্মি তুম্মি করছেন। যদিও মন্দের ভালো উনি চন্দ্রকোনার মতো ভবানীপুর থানায় আজ বসে পড়েননি। যদি চন্দ্রকোনার মতো উনি ভবানীপুর থানায় গিয়ে বসে পড়তেন, তাহলে ওনার পাইলসের জন্য আবার ভবানীপুর থানাকে গদি চেয়ারের ব্যবস্থা করে দিতে হতো। আমি বলে গেলাম এগুলো করবেন না, করবেন না, পুলিশকে মিসইউজ করবেন না, বলে গেলাম। আমি, আমার কাছে রেকর্ড আছে। প্রেমজিৎ বিশ্বাসকে বলে গেলাম তৃণমূলের কথাই করবেন। আর আমি ক্যান্ডিডেট রিমুভ করব, যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে থানায় এসে লাইভ চন্দ্রকোনা রোড, বলে গেলাম। দেখুন, শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম দু জায়গা থেকে প্রার্থী হওয়াতে সন্ধ্যাবেলায় স্নো পাউডার মেখে চ্যানেলে বসা কিছু বিজ্ঞ সেপোলজিস্টদের বলতে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ভীষণ চাপে পড়ে গিয়েছে। ভবানীপুর নিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল চাপে রয়েছে। শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখার জন্য এই কৌশল নিয়েছে। শুভেন্দু অধিকারী জিততে পারুক বা না পারুক, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী নাকি ভবানীপুরে আটকে রাখবে। আমি সেই সন্ধ্যাবেলায় স্নো পাউডার মেখে চ্যানেলে বসা সেপোলজিস্টদের উদ্দেশ্যে কেবল এটুকাই বলতে চাই, আপনাদের ভবানীপুর সম্পর্কে বা ভবানীপুরের রাজনীতি সম্পর্কে সম্যক জ্ঞান টোকাওনি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেই থেকে নির্বাচনী পলিটিক্সে অংশগ্রহণ করেছে, তখন থেকে আজ পর্যন্ত ভবানীপুর কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফেরায়নি। হ্যাঁ, মার্জিন কম বেশি হয়েছে, কিন্তু সেটা আবার নির্ভর করছে ফেস বা মুখের ওপরে। কারণ ভবানীপুরের রাজনীতি ডেভেলপমেন্ট, উন্নয়ন, অ্যান্টি ইনকানভেন্সি, কাস্ট পলিটিক্স না, এসব কিছু ধার ধারে না। ভবানীপুরের পলিটিক্স নির্ভর করে ফ্রেশ ওরিয়েন্টের উপরে, অর্থাৎ মুখের ওপর নির্ভর করে ভবানীপুরের পলিটিক্স। আর যে কারণে 2021 বিধানসভা নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় 29,000 ভোটের মার্জিনে জয়লাভ করলো মাত্র 2 মাসের ব্যবধানে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে কন্টেস্ট করে বা প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিল 58,000 মার্জিনে, যার বিপরীতে দাঁড়িয়েছিল প্রিয়াঙ্কা টিবরিয়াল। হ্যাঁ, তিনি হচ্ছেন একজন মারোয়ারি সম্প্রদায় থেকে বা মারোয়ারি সমাজ থেকে উঠে আসা মেয়ে, যেখানে এই ভবানীপুরে প্রায় 18 থেকে 20% মারোয়ারি সম্প্রদায়ের মানুষজন বসবাস করে। সেখানে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে এই প্রিয়াঙ্কা টিবরিয়াল ভোট পেয়েছিল মাত্র 26%। আর লোকসভা নির্বাচনে মালারায় প্রতিদ্বন্দ্বিতা করাতে ভবানীপুরের 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি লিড করেছিল। যদিও আলটিমেট বিধানসভা হিসাবে, অর্থাৎ ভবানীপুর বিধানসভার হিসাবে তৃণমূল কংগ্রেস আগিয়েছিল। আর সেই ফলাফল দেখে আমাদের দাদা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মশাই লম্পঝম্প শুরু করেছে। তিনি ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন এবং ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি নাকি তার নন্দীগ্রামের লোডশেডিংয়ে যেটা তকমা গোঁচাতে চান, তেমনটাই তিনি নাকি কেন্দ্রীয় বিজেপিকে জানিয়েছে। শুভেন্দু অধিকারী দলের কাছে আবেদন করেছিল যে আমি নন্দীগ্রামে জেতার পর গত 5 বছর যাবৎ আমার জয়কে লোডশেডিং এর জয় বলে তৃণমূল প্রচার করেছে।
সেজন্য মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়াবেন আমি সেখানে দাঁড়াতে চাই। अच्छा আমাদের সংসদীয় বোর্ড শুভেন্দু অধিকারীর এই আবেদন স্বীকার করেছেন এবং তাকে ভবানীপুর থেকে লড়ার ব্যবস্থা করে দিয়েছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। দেখুন, কয়লা ধুলে যেমন ময়লা যায় না, তেমন শুভেন্দু অধিকারী যতই ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করুক না কেন, যেটা তো অনেক পরের কথা, শুভেন্দু অধিকারীর গায়ে থেকে লোডশেডিং তত্ত্ব জীবনে যাবে না। কারণ পশ্চিমবাংলার মানুষ তো তা দেখেছে। শুভেন্দু অধিকারী 2021 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হেরে গিয়েছে, তা কেবলমাত্র নির্বাচন কমিশন নয়, সমস্ত সংবাদ মাধ্যম প্রচার করেছে, তা গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে। যদিও তার পরবর্তী কাহিনী সবার জানা, 28 মিনিটের লোডশেডিং এবং উনি জয়লাভ। তাই আগামী দিনে শুভেন্দু অধিকারী ভবানীপুরে লড়ুক, ডায়মন্ড হারবারে লড়ুক বা পশ্চিমবাংলার যে প্রান্তে লড়ুক না কেন, এমনকি উনি যদি গয়া কাশি থেকেও লড়ে জিতে আসে, তাও এই পশ্চিমবাংলার রাজনীতিতে শুভেন্দু অধিকারী যতদিন অ্যাক্টিভ থাকবে ততদিন ওনাকে যেমন চোর চোর স্লোগান শুনতে হবে, কারণ পশ্চিমবাংলার মানুষ সেটা দেখেছে, উনি হাতে মুড়ে টাকা নিয়েছে। ঠিক একই রকমভাবে শুভেন্দু অধিকারীকে লোডশেডিং বিধায়ক বা লোডশেডিং বিরোধী দলনেতা, হ্যাঁ, এই কথাটাও শুনতে হবে, কারণ গোটা পশ্চিমবাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে উনি লোডশেডিং এর পর জিতেছে। 30,000 ভোটে হারাবো, আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। আমি প্রথম দিন যা পেয়ে গেছি, দেখুন ভোটার গণদেবতার প্রথম দিনই আমি আশীর্বাদ পেয়ে গেছি। আর যারা ওনার এই ভাষণ শুনে লম্পজম্প করছে, তাদের জন্য এখন থেকে এক বালতি সমবেদনা তোলা থাকলো। কারণ আজকের বলে দিচ্ছি এবং লিখে রাখবেন, শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে যত কম হোক মিনিমাম 35 থেকে 40,000 ভোটে পরাজিত হবে। আর নন্দীগ্রাম নিয়ে এই যারা বলছে যে তৃণমূল কংগ্রেস পবিত্র করকে প্রার্থী করে শুভেন্দু অধিকারীকে কার্যত নন্দীগ্রামে ওয়াকওভার দিয়ে দিয়েছে, সেই সমস্ত বিশিষ্ট পণ্ডিতদের উদ্দেশ্যে কেবলমাত্র এইটুকু বলবো, এই প্রশ্নটা একটু সময় পেলে সুযোগ করে শুভেন্দু অধিকারীকে করবেন এবং শুভেন্দু অধিকারী উত্তর দেওয়ার আগে শুভেন্দু অধিকারীর হার্টবিটটা একটু মেপে নেবেন। তাহলে বুঝে যাবেন তৃণমূল কংগ্রেস পবিত্র করকে নন্দীগ্রাম থেকে প্রার্থী করে শুভেন্দু অধিকারীকে ওয়াকওভার দিয়েছে নাকি শুভেন্দু অধিকারী রাতের ঘুম কেড়ে নিয়েছে। যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। बोलने दे तकलीफ हुआ है बेचारे को। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। आए न राज्यम लवणे न भोजन। যাই হোক, ঘোমটা নাড়ালে খ্যামটা নাচন আর রাত দখল দিন দখলের বিপ্লবীদের সোশ্যাল মিডিয়ায় হ্যাজ নামানোটা অন্তত বন্ধ হলো। এই আরজিকর ঘটনা ঘটার বেশ কিছুদিন পরে আমি কিছু কথা বলেছিলাম, যে কথার কারণে আমাকে তখন গুচ্ছের গালাগালি খেতে হয়েছিল, দেদার গালাগালি খেতে হয়েছিল। কথাগুলো ছিল ভারতীয় সংবিধান অনুযায়ী বা সংবিধানের ধারায় উল্লেখিত প্রস্তাবনা অনুযায়ী যে কোনো নির্যাতিতা বা মিতার পরিবারকে রাজ্য ও কেন্দ্র সরকার একটা কম্পেনসেশন বা অর্থনৈতিক সাহায্য দিতে বাধ্য। সেই জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন নির্যাতিতার পরিবারকে অর্থনৈতিক কম্পেনসেশন দেওয়ার কথা বলেছিল ন্যায় বিচারের সঙ্গে সঙ্গে। তিনি বলেছিলেন ন্যায় বিচার তো ন্যায় বিচারের পথে চলবে, কিন্তু সংবিধানের প্রস্তাবনা বা ধারা অনুযায়ী যে কম্পেনসেশনটা দেওয়ার কথা আছে সেই জায়গা থেকে আমি কম্পেনসেশন দিতে চাইছি। তো সেখানে কম্পেনসেশন নেওয়ার পরিবর্তে তাকে নেয়নি না নেয়নি সেটা তাদের বিষয়, না নিয়েছে ভালো হয়েছে, কিন্তু সেই কম্পেনসেশন বা অর্থনৈতিক সহযোগিতা নেওয়ার পরিবর্তে সেটাকে যেভাবে এই অভয়ের বাবা মা সংবাদ মাধ্যম ডেকে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে পরিবেশন করেছিল দিনের পর দিন, সেটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছিল যে তাদের সুষ্ঠু সমাধান বা ন্যায় বিচারের থেকেও এর পিছনে অনেক বড় উদ্দেশ্য বা অনেক বড় চাওয়া পাওয়া লুকিয়ে রয়েছে। ব্যাস এই কথা লেখার পরে, এই কথা বলার পর তো আমাকে বাংলার মানুষ একেবারে গুছিয়ে দিয়েছিল তখন। হ্যাঁ, তখন যারা এই সমস্ত কথাবার্তা বলছিল আমার মতো অনেককেই খেতে হয়েছিল, কিন্তু আজকের সেই বাংলার জনগণের সামনে প্রমাণিত হয়ে গেল সেদিন আমি যে কথাগুলো বলেছিলাম, সেদিন আমি যে কথাগুলো লিখেছিলাম তা কেবলমাত্র সত্য ছিল না, তার পিছনে অনেক অন্তর্নিহিত অর্থ ছিল। एक को एक बार जिंदगी में जेल जाना चाहिए, जिसका मतलब ये भी है कि हर एक को किसी कॉज के लिए अपना सर और हाथ उठाना चाहिए। अगर मुझे देशद्रोही दिखा, मैं सोचा इसलिए ये किया, तो आज वो खुद ही वापस ले रहे हैं, तो गलती हो गई यही महसूस, वरना एक देशद्रोही को कैसे बाहर आप छोड़ेंगे।
দীর্ঘ 6 মাস বিনা অপরাধে জেল খাটার পর অবশেষে বেকসুর খালাস পেলেন লাদাখের বিজ্ঞানী, দেশের গর্ব সোনাম ওয়াংচুক। না, দুঃখের বিষয়, সে খবর কোনো মিডিয়া, কোনো গদি মিডিয়া দেখায়নি, কোনো ন্যাশনাল মিডিয়া দেখায়নি। না, মিডিয়া দেখায়নি এই কারণে, কারণ এই রাষ্ট্র, এই সরকার, বর্তমান সরকার যে অপরাধে তাকে জেলের সেলের পিছনে পাঠিয়েছিল যে তিনি নাকি চীনা এজেন্ট, পাকিস্তানি এজেন্ট, তা তারা প্রমাণ করতে পারেনি। আদালত বেকসুর রেহাই দিয়ে দিয়েছে। তাকে দেশদ্রোহী প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এই সরকার, এই ভারতীয় জনতা পার্টির সরকার, যে অভিযোগ নিয়ে তাকে তারা জেলের সেলের পিছনে পাঠিয়েছিল। ভাবতেও অবাক লাগে, একজন বিজ্ঞানীকে বিনা অপরাধে 6 মাস জেল কাটালো এই সরকার, এই রাজনৈতিক দল। আর সেই রাজনৈতিক দলকে আগামী দিনে এই পশ্চিমবাংলার এক অংশের শিক্ষিত মানুষ ক্ষমতায় আনার জন্য উৎসুক হয়ে বসে রয়েছে। হায়রে বাঙালি, আর কবে চেতনা ফিরবে তোমাদেরকে? ভারতবর্ষের একজন গর্বকে যারা, ভারতবর্ষের একজন কৃতি সন্তানকে যারা বিনা অপরাধে তাদের রাজনৈতিক এজেন্ডায় পা না দেওয়াতে দেশদ্রোহী তকমা লাগিয়ে দিয়ে, পাকিস্তানি এজেন্ট তকমা লাগিয়ে দিয়ে, চীনা এজেন্ট তকমা লাগিয়ে দিয়ে জেলের সেলের পিছনে পাঠাতে পারে, সেই রাজনৈতিক দল রাজনীতি করার জন্য এই পশ্চিমবাংলার না জানি আর কি করতে পারে। যাই হোক, দুর্ভাগ্যের বিষয় কেবলমাত্র এটুকাই, ভারতবর্ষের কোনো মিডিয়া এই সোনাম ওয়াংচুকের গ্রেপ্তারি নিয়ে যেভাবে ফলাও করে খবর করেছিল, তার মুক্তি, জেল মুক্তি নিয়ে, বেকসুর খালাস নিয়ে সেভাবে কোনো খবরই করলো না। যদিও তাদের করার কিছু নেই, কারণ তাদের বাবুদের টিকিট তো বাঁধা রয়েছে, হ্যাঁ, ওই ফেকুজির পায়ের নিচে। पब्लिक को पता होना चाहिए हम मजबूरी में गोदी मीडिया है, हम खुश होकर गोदी मीडिया नहीं है। हमको कोई मजा नहीं आ रहा है कि हम प्राइवेट चैनल में काम करके गोदी मीडिया खिला रहे हैं। मजबूरी में ये काम करना पड़ रहा है। क्यों? क्योंकि हमको विज्ञापन जो मिलता है वो मैक्सिमम सरकारों से मिलता है। इसीलिए राहुल गांधी की भारत जोड़ो यात्रा डिजिटल पे ज्यादा देखी गई, डिजिटल पे ज्यादा कंज्यूम हुई रादर देन टीवी, क्योंकि टीवी का स्पेस सरकार ने घेरा हुआ है। হ্যাঁ, এটাই আমার দেশের সংবাদ মাধ্যমের বর্তমান অবস্থা। তাই তাহারা যাহা বলিবে তাহা বিশ্বাস করিও না, বরং তাহারা যাহা নাহি বলিবে তাহা বিশ্বাস করিও। লাভ ইউ সোনাম ওয়াংচুক স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই প্রতিবেদন আপনাকে ট্রিবিউট করলাম, এবং গত দুদিন প্রতিবেদন দিতে পারিনি কারণ আমার একটু ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার সঙ্গে সঙ্গে স্টুডিওর কাজ চলছিল। তাই আমার সমস্ত দর্শক ও শুভানুদায়ীদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আজকের প্রতিবেদন শেষ করলাম। ভালো থাকবেন সবাই, নমস্কার, দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে।